স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। সুশাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। চব্বিশের এই দিনে ঘোষণা হয় স্বৈরাচার পতনের এক দফা। আসে অসহযোগ আন্দোলনের ডাক। গুলির পরোয়া না করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ছাত্র জনতা। সবার ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য বড় কিছু করা সম্ভব। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে দুই পক্ষ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। এবং কমার পরিবর্তে দিন দিন বাড়ছে গ্যাস সংকট। সাভারের ট্যানারি স্টেটে প্রায় বন্ধ চামড়া প্রক্রিয়াজাতকরণ। চাহিদা মতো মিলছে না বিদ্যুৎ। ক্রয়াদেশ হারানোর দাবি বিটিএর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের মাধ্যমে সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায় বর্তমান সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। এবার জুলাইয়ের দিনলিপি। ইতিহাসে বারবার ফিরে আসে এক দফা। 24-এর 34 জুলাই অর্থাৎ 3 অগস্টে উচ্চারিত হয়েছিল স্বৈরাচার পতনের এক দফা। সেদিন মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফার ঘোষণা দেন তৎকালীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ওই দিন আসে অসহযোগ আন্দোলনের ডাকও। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ওই দিনের ঘটনা প্রবাহ জানব হাসান ওয়ালির রিপোর্টে। 24-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। 34 জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুই পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। রক্তাক্ত শহরে সেদিন মৃত্যু ভয় উপেক্ষা করে লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মিশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জনসমুদ্র থেকে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। জনতার মঞ্চে সমন্বয়কদের দেখে উজ্জীবিত হয় ছাত্র জনতা। একই সঙ্গে এদিন অসহযোগ আন্দোলনের ঘোষণাও আসে। আমরা যদি 16 তারিখ দাঁড়িয়ে এক দফা ঘোষণা করতাম তাহলে কিন্তু এটা সফল করতে পারতাম। অনেকের মতামত আসে যে 2 তারিখ রাতেই আমরা একটা ভিডিও বার্তা দিয়ে এক দফা ঘোষণা করি, কিন্তু আমাদের একটা ছিল যে কারণ আমরা দীর্ঘদিন লিডারশিপকে মানুষ দেখে নেই মাঠে, আমরা বন্দি অবস্থায় ছিলাম। আমরা যে মানুষকে এক দফা ঘোষণা করে মাঠে আসতে বলবো, তাকে জীবন দিতে আহ্বান জানাবো, এটা যদি আমরা নিজেরা সাহস করে পাবলিকলি গিয়ে না করি তাহলে এটা মনে হবে যে আমরা ভিডিও বার্তা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে। জনতার মধ্য থেকে ঘোষণাটা দেওয়া হয়, যেটা একটা ঐতিহাসিক ঘোষণা হয়ে থাকে। এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই আমি।
এতক্ষণের পরও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। তবে রাজপথ ছাড়েনি ছাত্র জনতা, বরং সংগঠিত হতে থাকে সরকার পতনের লক্ষ্য নিয়ে। আগস্টের প্রথম দিকে তো এক দফা নিয়ে আলাপ আলোচনা চলমান ছিল। এর মধ্যে আপনি জানেন 3 তারিখে শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছিল, আমাদের সংগঠন থেকে আমরা একজন সেখানে প্রতিনিধিত্ব করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে বড় সফলতা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা পেরেছি। আমি মনে করি বাংলাদেশ এখন একটি জনগণের সরকারে চলছে এবং ইতিমধ্যে এখনকার বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে গুম খুনের কোনো সংস্কৃতি বাংলাদেশে ফিরবে না। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের তেজ। এদিনও শহীদ হন অনেক মানুষ। যে শহীদ মিনার শেখায় মাথা নোয়াবার নয়, ঠিক সেখানে দাঁড়িয়েই ঘোষিত হয় স্বৈরাচার পতনের এক দফা। 24-এর দীর্ঘতম জুলাইয়ের এই দিনে গোটা বাংলাদেশ একসঙ্গে স্পষ্ট জানিয়ে দেয় স্বৈরশাসকের পতন ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেই সঙ্গে শুরু হয় রক্তিম জুলাই শেষ হওয়ার চূড়ান্ত কাউন্টডাউন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে দেশের জন্য বড় কিছু করা সম্ভব। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। নানামুখী তৎপরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। এই সম্পর্কে আরও উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এই সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এ সময় তিস্তা মহাপরিকল্পনা ও চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াওয়েন। The public policy sphere of both our respective countries, have are distinct. So there is ways that we could learn from China what's worked well and put in sort of implementation and form, replicate in a bespoke way that suits our needs. We can sort of reap the value of those advancements by having more collaborative exercises like this, the one we're having today. রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এখনো কাটেনি গ্যাসের সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে ওমরের কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁয়ের একটি গ্যাস পাম্পে। এই পাম্পটিতে সকাল থেকে গ্যাস দেওয়ার কাজ চলছিল, কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন গ্যাস দেওয়া বন্ধ করে রেখেছেন। সকাল থেকে আমরা এখানে গাড়ির সিরিয়াল দেখতে পেয়েছি, অনেকে গ্যাস সংগ্রহ করতে পেরেছেন, কেউ গ্যাস সংগ্রহ করতে পারেন নাই। এখন বন্ধ থাকলেও গাড়ির সিরিয়াল এখনও আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘ লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন কখন গ্যাস সংগ্রহ করতে পারবেন, কিন্তু তার কোনো সদুত্তর তাদের কাছে যেমন নেই, তার উত্তর নেই পাম্প কর্তৃপক্ষ কাছেও। আমাদেরকে যেটি জানিয়েছেন চালকরা, তারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করতে করতে দিনের বড় একটা কর্মঘণ্টা কেটে যাচ্ছে তাদের গ্যাস সংগ্রহ করতেই। তার ফলে তার টান পড়েছে তাদের জীবিকায়। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালক যারা, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের মালিক যারা রয়েছে
রয়েছে তাদের যে গাড়ি তারা ভাড়া চালান, সেখানে তাদের একটা বড় সংকট তৈরি হয়েছে, কারণ মালিকরা তাদের কাছ থেকে কোনো রকমের কোনো কম নিচ্ছেন না, যার ফলে তাদের সংসার চালাতে বড় রকমের হিমশিম খেতে হচ্ছে। তার একই পরিস্থিতি যারা রাইড শেয়ারিং অ্যাপ সেবা দিয়ে থাকেন, তারা আমাদেরকে একজন গাড়ির চালক জানিয়েছেন যে তিনি সেই সেবাটি বন্ধ করে এখন একটি চাকরিতে জয়েন করেছেন। এবং এই পরিস্থিতিতে একটা গণপরিবহনে একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। এই চাপ থেকে দ্রুতই এই নগরবাসী এবং এই যান চালকরা একটি পরিত্রাণ চান। একই খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, তার কাছে চলে যাচ্ছি। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি যে ফিলিং স্টেশনগুলো আছে, সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি তীব্র গ্যাস সংকট কিন্তু রয়েছে। বিশেষ করে আমরা কদমতলী এলাকা সিএনজি ফিলিং স্টেশনে আছি। এখানে আসার পর আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক 8টার পর থেকে কিন্তু আর গ্যাস দেওয়া হচ্ছে না এবং সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করে আছেন কখন আসলে গ্যাস পাবেন। তবে কখন গ্যাস আসবে সে বিষয়ে সদুত্তর কিন্তু কারো কাছে নেই। কখন আসলে লাইন স্বাভাবিক হবে সেই বিষয়টি আসলে কেউ বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজি গ্যাসের যে লাইন সেটি কিন্তু এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত গেছে এবং যেসব সিএনজি ফিলিং স্টেশন আছে সব জায়গায় কিন্তু চিত্র কিন্তু একই রকম। এবং এখানে যারা গাড়ি চালকরা আছেন তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন অন্তত যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হতো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত গ্যাস দেওয়া হবে তাহলে তারা তখন আসতো, কিন্তু 8 থেকে 9 ঘন্টা গ্যাস নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে। আবার মালিককেও কিন্তু তাদেরকে যে প্রতিদিন নিয়মিত যে টাকা দেওয়া হয় সেই টাকাও কিন্তু দিতে হবে। কিভাবে তারা সংসার চালাবেন সেই বিষয়টিও কিন্তু তারা অনেকটা আমাদেরকে অভিযোগ করে বলেছেন। তবে তারা বলছেন যাতে দ্রুত চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। অন্যদিকে আমরা যদি চট্টগ্রামের বাসাবাড়ির কথা বলি, এই যে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে চকবাজার, জামাল খান, হ্যামশের লেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সকাল থেকে দেখছি তীব্র গ্যাস সংকট রয়েছে। কিছু কিছু জায়গায় অল্প পরিমাণে গ্যাস আছে যা দিয়ে আসলে তেমন কোনোভাবেই কিন্তু রান্না করা যাচ্ছে না। অনেকে এই রেস্টুরেন্টের উপর যেমন নির্ভর করছেন, আবার অনেকে ভোর রাত 2টা বা 3টা বাজে উঠেও কিন্তু অনেকে রান্নাবান্নার কাজ সেরে নিতে হচ্ছে। সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক সময়ে গ্যাসের যে দৈনিক চাহিদা 350 মিলিয়ন ঘনফুট এবং জাতীয় গ্রিড থেকে আসলে 230 MMCF গ্যাস মিলছিল এবং সেটি পুরোপুরিভাবে গ্যাস পাওয়া না গেলে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি কিন্তু আসলে সমাধান হচ্ছে না। তবে আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সিএনজি চালক রয়েছে তারা চরম দুর্ভোগে পড়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকার তেজগাঁও থেকে সহকর্মী ওমর জানাচ্ছিলেন গ্যাস সংকটের সবশেষ খবরাখবর। এদিকে গ্যাস সংকটে শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। মিলছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। সময় মতো কাজ শেষ করতে না পারায় ক্রয়াদেশ চলে এমন দাবি করে রফতানি বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ চান ট্যানারি মালিকদের সংগঠন বিটিএমএ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী MS আরিফিন। নিভু নিভু করে চলছে চামড়া প্রক্রিয়াজাত করতে দরকারি ব্রয়লারের আগুন। একই দশায় পড়েছে ভ্যাকুয়াম মেশিনও। গ্যাসের এমন তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে 75% কাজ, বাকিটা চলছে সনাতন পদ্ধতিতে। সেখানেও ভোগাচ্ছে ডাইংয়ে গ্যাসের প্রায় নেই পরিমাপের সরবরাহ। কোরবানির ঈদ পরবর্তী 3 মাস পিক সিজন বলা হলেও এভাবেই কর্মযোগ্য চলছে সাভারের ট্যানারি শিল্পনগরীতে। দিনের বেশিরভাগ সময়ে শুয়ে বসে কাটছে শ্রমিকদের। 1520 কাজ করতে পারি আমরা সাধারণত, এই কাজটা আমি করতে পারতেছি না, এখন করি মাত্র 200-300। 25 মিনিট টাইমে দেওয়ার পরে আবার দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা বসে থাকতে হয়। বিদ্যুৎ চালিত মেশিনের মাধ্যমে তৈরি ক্র্যাশ চামড়াকে গ্যাস চালিত মেশিনে ফিনিশড করেন উদ্যোক্তারা। সময় মতো তা করতে না পারায় ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারত, পাকিস্তানে। উৎপাদনে ধীরগতি দুশ্চিন্তা বাড়িয়েছে শ্রমিকদের বেতন মজুরি পরিশোধেও। গ্যাস না থাকার কারণে আমার ডায়ের কাজ করতে পারতেছি না, বায়ার ধরে রাখতে পারতেছি না আমি। তখন বায়াররা ও তো ফ্যাক্টরি বন্ধ রাখবে না, ও তখন দেখাচ্ছে ইন্ডিয়া চলে যাচ্ছে ম্যাক্সিমাম বায়ার। ইন্ডিয়া, পাকিস্তান ওই দেশে মুভমেন্ট করতেছে। ওয়ার্কারকে প্রতি মাসে স্যালারি দেওয়া বা আনুষঙ্গিক যে কস্টগুলো
সেটা আমি সার্ভ করতে পারতেছি না। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ বলছে চামড়া প্রক্রিয়াজাতকরণের 50% কাজ গ্যাস নির্ভর, অথচ গ্যাস মিলছে চাহিদার মাত্র 10 থেকে 15%। এমন অবস্থা চলমান থাকলে রপ্তানির লক্ষ্য পূরণ হবে না বলে হিসাব সংগঠনটির। 50% আমাদের যে মেশিনারিজ আছে এখানে আমাদের গ্যাসের ব্যবহার অনিবার্য, আর বাকি 50% আমরা বিদ্যুৎ দিয়ে চালাইতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা রপ্তানির সেটা কিন্তু দারুণভাবে ব্যাহত হবে এই গ্যাস সংকটের কারণে। বর্তমানে চামড়া শিল্প থেকে বার্ষিক আয় $1 বিলিয়ন ঘুরপাক করলেও 2030 সালের মধ্যে এই খাত থেকে 10 বিলিয়ন আয় করতে চায় সরকার। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অকার্যকর সিইটিপিকে এই পরিকল্পনার পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, সাভার। সময় সংবাদে আরও থাকছে, মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে আয় বাড়াতে কমানো হয়েছে নীতিশোধ হার, শিল্পে বিনিয়োগ বৃদ্ধির আশা বাংলাদেশ ব্যাংকের, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সরবরাহেই বড় চ্যালেঞ্জ। দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোরে 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ রাখা হয়। সোমবার মধ্যরাতে পুনরায় ইউনিটটি চালু করা হয়। রাত থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে বর্তমানে 2টি চালু আছে, আর 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকেই বন্ধ। 10 বছর ধরে টেন্ডার না হওয়ায় 2টি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের মেডিকেল অক্সিজেন চেইন। শত কোটি টাকার মেশিন অচল ফেলে রেখে বেসরকারি 2টি কোম্পানি থেকে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতালগুলো। এনে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলে লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। সোহেল কুরেশের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের আজ থাকছে শেষ পর্ব। এটি একটি সরকারি অক্সিজেন প্ল্যান্ট, তবে আসলে এটি কোনো প্ল্যান্ট নাকি বাসা সেটা দেখে বোঝার উপায় নেই, কারণ এই প্ল্যান্টকে নিজের বাড়ি বানিয়ে ব্যবহার করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক কর্মচারী। বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে ভেতরেই সংসার পেতেছেন জসিম। সময় টেলিভিশনের লোকজন আসছিল স্যার, আমি যেখানে থাকি স্যার অক্সিজেন প্ল্যান্টের যেটা আমি যদি দেখতে চান অসুবিধা না, কিন্তু ক্যামেরা একটু বন্ধ করে দেখতাম। প্ল্যান্টের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল বিছানা বালিশ সহ একাধিক মানুষের আবাসস্থল। অকপটেই স্বীকার করলেন ইচ্ছে করেই বন্ধ রাখা হয় সরকারি এই অক্সিজেন প্ল্যান্ট মেশিন। 500 উৎপাদন ক্ষমতা, আর ওনার হলো আমাদের লাগে হলো প্রায় 600 বা 800 এরকম 1 মিনিটে। এখন কি কারণে এটা চালান না? চালাই, সপ্তাহে 1 দিন 2 দিন করে চালাইতে বলছে স্যার, বলছে 2 দিন চলাবার তুমি। যে 2 দিন আমি চালাই সেই 2 দিন ওইটাকে আমি স্টপ করে রাখি, লিকুইডটা ইউজ করি। প্রত্যেকদিন চালান না কেন? প্রত্যেকদিন চলাইলে আসলে আমার তো ঘাটতি তো এরকম না, আমার তো লিকুইড আছে। সময়ের অনুসন্ধান বলছে 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের 99টি অক্সিজেন প্ল্যান্টের 70টি এখন অচল হয়ে পড়ে আছে। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে বছরের পর বছর বন্ধ এই প্ল্যান্টগুলো। কোয়ালিটি একই রকমের হলে তো মানে হাসপাতাল চলার কথা, তাহলে তো এই ভাইয়ের কোশ্চেন তো যুক্তি। সচল আছে কিন্তু আমাদের রানিং নাই আর কি। এমনি চালাইছিলাম আমরা, রানিং আছে কিন্তু আমরা এটা দিয়ে মানে দেই না, কারণ এটা তো আমাদের এখন দেখা গেল লিকুইড আমরা লিন্ডারটা দিচ্ছি। বছরে প্রায় 8 কোটি টাকার অক্সিজেন বাইরে থেকে কিনতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। বাকি সরকারি হাসপাতালগুলোর এই খরচ বছরে 4 থেকে 5 কোটি টাকা। ওয়ার্ল্ডে এত ভালো রিপোর্টেড এই জেনারেটরগুলা নষ্ট ফেলায় রাখা হয়েছে এতদিন ধরে চলতো, তাহলে তো সরকারি এতগুলো টাকা বেঁচে যেত। আদালতের এক মামলার বদৌলতে 13 বছর ধরে বন্ধ মেডিকেল অক্সিজেন টেন্ডার, যার সুযোগে 2 কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেন চেইন। মামলার কারণে হচ্ছে টেন্ডার প্রক্রিয়ার প্রতি স্থগিত রয়েছে। 20 সালের পরে আর কোনো শুনানি হয় না। তারাও চাচ্ছে যে মামলার কোনো নিষ্পত্তি না আসুক, তাই আর কেউ ঢুকতে পারতেছে না। কেন সিএমএসডি হাইকোর্টে গেল না, আপিল করলো না? সেন্ট্রালিস্ট ওই হাসপাতালগুলোর রিকোয়েশনটা সিএমএসডি তখন এই 2টা সাপ্লায়ারকে দেয় যে তুমি এখানে মাল দাও, তুমি এখানে মাল দাও। কেন্দ্রীয় ঔষধাগার বলছে ভয়ে নতুন করে টেন্ডার আহ্বান করছে না কেউ। কেন টেন্ডার বন্ধ রয়েছে সেটি খতিয়ে দেখা হবে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। প্ল্যান্ট বন্ধ থাকার পেছনে কোনো চক্র কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 2টা কোম্পানি সম্ভবত টোটাল লিকুইড অক্সিজেনটা সাপ্লাই দেয়,
তো সেটা কেন? অক্সিজেন ওপেন টেন্ডারের মাধ্যমে যদি কেনা যায়, তাহলে যদি সরকারের অর্থনৈতিক সাশ্রয় হয়, তাহলে আমি তো মনে করি ডেফিনেটলি সরকার এই পথেই হাঁটবে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্ল্যান্ট বন্ধ থাকলেই বেশি লাভবান হয় বেসরকারি কোম্পানি। কৃত্রিম সংকট সৃষ্টি করেই চলে অক্সিজেন বাণিজ্য। এগুলো বন্ধ করে রাখলে ডেফিনেটলি যেখান থেকে আমাকে অক্সিজেন আনতে হবে তারা লাভবান হবে। এই সিন্ডিকেশনটা কারা, যে আমার জিনিস যেটা আছে সেটাকে তৈরি না করে বাইরে থেকে করছে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় সরকারের হাত দেওয়া উচিত। সরকারি এই প্ল্যানগুলো সচল থাকলে বেঁচে যেত সরকারের কোটি টাকার অর্থ অপচয়। অক্সিজেনের অভাবে যেন কারো মৃত্যু না হয় সেটা নিশ্চিত করতেই বসানো হয়েছিল এই প্ল্যানগুলো, কিন্তু বছরের পর বছর অচল হয়ে পড়ে থাকায় একদিকে যেমন বেড়েছে সরকারি খরচ, অন্যদিকে অপচয় হচ্ছে জনগণের শত কোটি টাকার বিনিয়োগ। প্রশ্ন হচ্ছে এই প্ল্যানগুলো আর কবে সচল হবে? অচল হয়ে পড়ে থাকার দায়ভারই বা কে নেবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যখন আপনারা চেষ্টা করছেন ফিরিয়ে আনার জন্য, সে সময় কেন ইউ গভর্নমেন্ট তাকে জামিন দিয়ে দিল? আসলে আপনাদের সাথে আমাদের সাথে আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনি প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেই জন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, মানুষের মধ্যে বোমা নিয়ে একটা আতঙ্ক কাজ করছে মেট্রো রেলে, আপনি সে বিষয়ে কি বলবেন যে আতঙ্কটা কাজ করছে? দ্বিতীয় বিষয় হচ্ছে সার্জিও গোর সদ্য বাংলাদেশ সফর করে গেলেন এবং এখানে এসে তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে লম্বা সময় বৈঠক করেছেন। তিনি চলে যাওয়ার পরে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার চলে গেছেন। এটা আসলে রাজনীতিতে কোনো বার্তা দেয় কিনা? মানে বিএনপি গভর্নমেন্ট বৈঠককে কিভাবে দেখছে? প্রথমটা কি ছিল? বোমা আতঙ্ক মেট্রোর নিচে আর রথযাত্রা এবং উল্টো রথযাত্রা, এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ এটা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট দিয়ে এটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায়, তারা আমাদের চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী, পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে সমসাময়িক বেশ কিছু ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। Thai Aluminium, the better is now the best. সময় সংবাদে আরও থাকছে। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি। আজ ইরান যুক্তরাষ্ট্র সংলাপের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, দাবি তেহরানের। এবার বাণিজ্যের খবর। মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস সৃষ্টি করতে কমানো হয়েছে নীতি সুদের হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়বে।
উৎপাদনে গতিশীলতা ফেরাবে, নতুন কর্মসংস্থান। তবে বিনিয়োগে বাধা কাটানোর এই উদ্যোগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি মূল্য ও নিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানের রিপোর্ট। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.04%। মে মাসে কিছুটা বেড়ে দাঁড়ায় 9.42%। জুনে সামান্য কমে 9.16% নেমে আসে। সব মিলে 2025-26 অর্থবছরে গড়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.68%। মূল্যস্ফীতি সামাল দিতে প্রায় 2 বছর নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ভাটা পড়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, স্থবির হয়ে পড়ে কর্মসংস্থান, 4% নেমেছে জিডিপি প্রবৃদ্ধি। তবে শেষ পর্যন্ত 2026 সালের প্রথম প্রান্তিকে মুদ্রানীতি ঘোষণার 1 মাস না পেরোতেই মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিয়ে নীতি সুদের হারে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই শিথিলতা আবারও মূল্যস্ফীতিকে উস্কে দেবে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, বিনিয়োগ ও কর্মসংস্থানের নিশ্চয়তা মূল্যস্ফীতির চাবুক সহনীয় করবে। কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, মানুষের ইনকাম বৃদ্ধি করতে না পারি, কিন্তু ইনফ্লেশন যদি বাড়তে থাকে তবে মানুষের উপর ডবল একটা ইম্প্যাক্ট হয়। একে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, 2 নম্বর আমার ইনকাম কমে গেছে। তো প্রথমে ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হলে আগে মানুষের কর্মসংস্থান, মানুষের পকেটে টাকা দিতে হবে। তবে ঋণের সুদের হারে বাধা কাটলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানির নিরাপত্তা ও সম্ভাব্য উচ্চ মূল্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো হয়, যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটে, তবে আশা করি জ্বালানি তেলের মূল্য বা সিএনজি গ্যাস কমে আসবে এবং আমাদের যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো, এগুলো আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এবং কলকারখানাগুলোকে তাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ করতে পারবে। বন্ধ কারখানা চালু ও বিনিয়োগের সব ধরনের বাধা কাটানোর উদ্দেশ্যে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় মনিটরি পলিসি সভায়, জানায় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2015 সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা হান্নান মিয়াকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় হান্নানকে। 2015 সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 2024 সালের 23 নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ফজলুল করিম নামের এক ব্যক্তি। উদ্বোধন হলো ইসলামী মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয় গড়ে তোলা আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের। সকালে জলসেড়ি আবাসিক প্রকল্প এলাকায় ইনস্টিটিউটের উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা প্রধান জানান, ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তি উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে, এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি এবং এটা 2030-এর মধ্যে। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। আবারও রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সোয়াত জেলার কাবাল থানায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 15 জন, আহত হয়েছেন আরও 18 জন। পুলিশ জানায়, থানায় ঢোকার সময় সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে বিস্ফোরণ হয়। পুরো ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় উদ্ধার ও তল্লাশি অভিযান। হামলার সময় থানার অদূরে কাবাল চকে চলছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণবিক্ষোভ। কয়েকশো মানুষ অংশ নেয় সমাবেশের শেষ বক্তার
বক্তব্য চলাকালে বিকট বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতদের দ্রুত সাইদুল শরীফ চিটিং হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেন। দেখছেন সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে। আজ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। একই সময়ে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমঝোতার দ্বারপ্রান্তে ইরান ও ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। মন্ত্রিসভাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং সমঝোতা এখন শেষ পর্যায়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই সমঝোতা হতে পারে। নতুন রুট উভয় দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া নয়। বাকাই বলেন, প্রণালী কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং জাহাজ চলাচলের জন্য একটি গ্রহণযোগ্য ও নিরাপদ কাঠামো তৈরি আলোচনার মূল লক্ষ্য। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, প্রতিটি হুমকি ইরানের সামরিক প্রস্তুতি, প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর সুযোগ হিসেবে দেখা হয়। তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য দেশটির প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী থেকে একটি F-35 যুদ্ধবিমান হরমুজ প্রণালীর ওপর টহল দিচ্ছে। যদিও ভিডিওটির স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের এই পদক্ষেপ হরমুজকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। এবার খেলার খবর। নতুন মৌসুমের আগে মহাসংকটে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। বসুন্ধরা কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞায় লিগে যুক্ত হতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের 3 ক্লাব। দলবদল ইস্যুতে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর উপর। কিংসের বিরুদ্ধে 11টি ও আবাহনীর বিরুদ্ধে অভিযোগ 3টি। এরই মধ্যে আবাহনীর 2টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তাই শেষ পর্যন্ত দল বদলের নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশায় ধানমন্ডির জায়ান্টরা। তবে চরম বিপাকে আরেক জায়ান্ট কিংস। লিগের সবচেয়ে সফল 2 দলের এই নিষেধাজ্ঞার মাঝে 10 দল চিহ্নিত করতে জরুরি সভা করেছে বাফুফে, যেখানে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে 3টি দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলো হলো আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরের পুল ইয়াং মেন্স ও ঢাকা ওয়ান্ডারার্স। যদিও সর্বোচ্চ লিগে খেলতে সব শর্ত পূরণ করতে হবে তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। সুশাসন প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। সবার ছোট ছোট প্রচেষ্টায় দেশের জন্য বড় কিছু করা সম্ভব। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান। এবং বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে দুই পক্ষ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী চীন। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।